আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিকার কবিতাটি, তাদেরই বিখ্যাত কবিতা শিকার, এই কবিতাটি আলোচনায় আসব। তাদের সামনে তুলে ধরব তার বিষয়বস্তুর আলোচনা, শিকার কবিতাটির, এবং বিষয়বস্তু সহকারে আরও কিছু প্রশ্ন উত্তর কীভাবে বিষয়বস্তু থেকে হতে পারে সে সম্পর্কেও আমি আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। ভিডিওটি অবশ্যই তোমরা শুনবে, তোমাদের খুব ভালো লাগবে। প্রথমত বলি আমি শিকার কবিতা। এই শিকার কবিতার কবি হলেন জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যের এক বিতর্কিত কবি, বাংলা সাহিত্যের আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ কবি, যিনি রবীন্দ্র যুগে আবির্ভূত হয়ে রবীন্দ্র প্রভাব থেকে নিজেকে মুক্ত করে নিজস্ব কাব্যজগৎ গড়ে তুলেছিলেন, যার কবিতায় প্রেম, প্রকৃতি, মানুষ, ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে। যিনি এমনই একজন কবি যার কবিতায় শুধুমাত্র প্রকৃতিই হচ্ছে মুখ্য, প্রকৃতির অপরূপ রূপ অঙ্কন করাই যার মূল উদ্দেশ্য। সেই প্রকৃতি প্রেমিক, সেই প্রকৃতির ভাবতন্ময় কবি, চিত্ররূপময়ের কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা শিকার, সেই কবিতা সম্পর্কে তোমাদের সামনে তার বিষয়বস্তু তুলে ধরব। তোমরা অবশ্যই এদিকে ভালো করে নোটস করবে এবং লিখবে এবং ভালো করে পড়াশোনা করবে। এখন বলি শিকার, জীবনানন্দ দাশ উৎস। জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থে শিকার কবিতাটির স্থান দেওয়া হয়েছে। পরবর্তীকালে 1377 বঙ্গাব্দে প্রকাশিত বেঙ্গল পাবলিশার্সের প্রকাশনায় জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের শিকার কবিতাটি স্থান পেয়েছে। বিষয়বস্তু সহ প্রশ্ন উত্তর আলোচনা। ভূমিকা: রবীন্দ্র যুগে আবির্ভূত হয়ে রবীন্দ্র কাব্যরশ্মির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে নিজস্ব কাব্যজগৎ যিনি গড়ে তুলেছিলেন, তিনি হলেন আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক চিত্ররূপময়ের কবি জীবনানন্দ দাশ, যাকে প্রকৃতির ভাবতন্ময়ের কবি বলা হয়। কবির কাব্যে প্রেম, প্রকৃতি ও ইতিহাসের ত্রিবেণী সঙ্গম ঘটেছে, আর প্রকৃতি যেন কবিতার মুখ্য বিষয় হয়ে উঠেছে। এক একটি ফুল নিয়ে যেমন মাল্য রচনা করা হয়, ঠিক তেমনি প্রকৃতির অতি তুচ্ছাতি তুচ্ছ নিসর্গ সৌন্দর্য নিয়ে তিনি কবিতার মাল্য রচনা করেছেন। তাই তো তার কবিতায় বঙ্গ প্রকৃতির অসংখ্য চিত্রের দোলায়িত, যেন কোনো নিখুঁত চিত্রকরের আঁকা ছবি। তাই তো রবীন্দ্রনাথ তাকে চিত্ররূপময়ের কবি বলেছেন। বঙ্গমাতাকে, বঙ্গ প্রকৃতিকে ভালোবেসে বঙ্গ প্রকৃতির কখনো ভোরের চিত্র, কখনো আবার রাত্রির চিত্র অঙ্কন করেছেন। বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত শিকার কবিতায় কবি অনুরূপভাবে বঙ্গ প্রকৃতির ভোর ও রাত্রির চিত্র অঙ্কন করেছেন, যার এক প্রান্তে সুন্দরী অরণ্য প্রকৃতির তিলোত্তমা মূর্তি অঙ্কন করেছেন, আর অপর প্রান্তে শহুরে মানুষের দর্পে কিভাবে সেই মূর্তির তিলোত্তমা ধ্বংস হয়েছে সেই নাটকীয় এক বৈপরীত্যের ছবি উদ্ভাসিত হয়েছে। ভোরের চিত্র। ভোর প্রকৃতির বুকে নতুন করে আলো ছড়িয়ে দেয়, সমস্ত রাত্রির ক্লান্তি দূরীভূত হয়, অন্ধকারের নির্জনতা ভয় থেকে মুক্ত হয় মন। শুধু মানুষ নয়, প্রত্যেকটি অরণ্য সন্তান ভোরের আলোর স্পর্শ পেয়ে নতুন করে পথ চলার আনন্দের প্রেরণা পায়। প্রকৃতিও নিজেকে নবরূপে রাঙিয়ে এক সৌন্দর্যের ডালি নিয়ে উদ্ভাসিত হয়। প্রথম ভোরের আলোয় কবির চোখে ধরা পড়েছে প্রকৃতির নির্মল রূপ। কবির চোখে আকাশ যেন ঘাস ফড়িঙ্গের দেহের মতো কোমল নীল আভায় দীপ্তিময়। পেয়ারা নোনার গাছগুলি ঠিক যেন টিয়ার পালকের মতো সবুজ। আসলে কবির চোখে আকাশ যেন এক শান্ত, ধীর, অতি নরম স্বর্গীয় স্থান, যেখানে সবার জন্য সমান আশ্রয় নিশ্চিত। মনে হয় যেন সেই আহ্বান, এ পৃথিবীর পান্থশালায় সবার নিমন্ত্রণ, চারিদিকে সবুজের মেলা, শুধু গাছ আর গাছ। তারার বর্ণনা। কবির দৃষ্টি এড়িয়ে যায়নি তখনই ঠিক আকাশের বুকে ফুটে থাকা একটি তারাও। কবি এই তারাটিকে নানা উপমায় উপমিত করেছেন। কখনো তিনি পাড়া গাঁর বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। তারার আলো ক্ষীণ হলেও তাও যেন মনকে মুক্ত করে তুলতে পারে, সে কথাই কবি বলেছেন। তারার সঙ্গে তুলনা করে প্রাণের নববধূর কথা যেন কবি ইঙ্গিত দিয়েছেন তার আগামী দিনের নতুন করে পথ চলার শুভ বার্তা। কবি আবার তারাটিকে মিশরের মানুষের সঙ্গে তুলনা করেছেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্লাসে রেখেছিল। অনেক অনেক অতীতের স্মৃতিবাহিত উচ্ছল মত্ত উন্মাদনা জাগানোর মতো দীপ্ত। আসলে কি বলতে চেয়েছেন? মানুষের চেয়ে শান্ত চঞ্চল মত্ত ধারা দুভাবেই প্রকৃতি দৃষ্ট হতে পারে।
প্রকৃতির বুকে সৌন্দর্য ছড়ানো থাকে, যে যেমন চোখে দেখে তেমনভাবেই ধরা পড়ে। দ্বিতীয় ভোরের চিত্র। প্রকৃতিপ্রেমিক হলেও তার মননে চিন্তনে যুগের চিত্র স্পষ্টভাবে বিধৃত। কবি দ্বিতীয় ভোরের চিত্রে ঘটনার উল্লেখ করেছেন। তা একটি হরিণকে সামনে রেখে। হরিণটি সারা রাত সুন্দরী বা অর্জুন বনে ঘুরেছে, কোনো ভ্রমণ পিপাসার আনন্দে নয়, বরং নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সে অপেক্ষা করেছে ভোরের আলো ফুটে ওঠার অপেক্ষায়। তারপর ভোরের আলো পৃথিবীর বুকে নেমে আসতেই মনকে বিপদমুক্ত করে সুস্থির হয়েছে। হরিণটির মনে জেগে উঠেছে সাত। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। যেভাবে তার সামনে অনেক চাওয়া পাওয়ার সুখ অপেক্ষা করছে। চমকে দেখে অনেক হরিণীকে বেঁচে থাকার অনেক লোভ আশা নিয়ে সে নতুনভাবে এগিয়ে যাবে। আশার মধ্যে নিরাশার দেশ, কিন্তু ভাবনা তার ভাবনাতেই থেকে যায়। শিকারীদের বন্দুক থেকে নির্গত গুলি এসে লাগে তার দেহে। একটা অদ্ভুত শব্দ, সঙ্গে সঙ্গে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। গভীর মৃত্যু এসে হরিণকে নিয়ে যায় এক অজানার দেশে। অনেক স্বপ্ন নিয়ে নতুন করে পথ চলার কথা ভেবেছিল, সেই মানুষের খাদ্যরূপে পৌঁছে গেল খাবারের টেবিলে। কবির অভিমত। কবি এই শিকার কবিতাটিতে এক অদ্ভুত জৈবিক সত্যের উদ্ঘাটন করেছেন। কিন্তু এখানে কবির জিজ্ঞাসা রয়েছে, সুন্দর এই প্রকৃতির বুকে মানুষটি হিংস্র নির্মমতা নিষ্ঠুরতা নিয়ে তার জীবন রক্ষা করবে তো? বাঁচার অধিকার শুধু মানুষের নয়, অন্যান্য জীবজন্তুরও আছে। পৃথিবীর সমস্ত প্রাণীই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আরও কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে চায়, কিন্তু অজান্তে অন্যের লোভ লালসায় শিকার হতে হয় তাদেরকে। এটাই কি জীবনের ধর্ম? শিকার কবিতায় কবি এমনই এক ব্যঞ্জনাময় প্রশ্ন সমগ্র মানুষের উদ্দেশ্যে রেখেছেন। দেখো, এইভাবে বিষয়বস্তুটি তুলে ধরলাম। এই বিষয়বস্তু থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং কি কি উত্তর হতে পারে। প্রথম প্রশ্ন, শিকার কবিতায় দুটি ভোরের চিত্র অঙ্কন করো। সেক্ষেত্রে সবগুলো পয়েন্টস হবে ক, খ, গ, ঘ, ঙ, চ। 2 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় বিষয়বস্তু আলোচনা করো। সেক্ষেত্রেও পুরো সবগুলো পয়েন্টস হবে ক, খ, গ, ঘ, ঙ, চ। 3 নম্বর প্রশ্ন, নামকরণের সার্থকতা। সেক্ষেত্রেও সবগুলো পয়েন্টস হবে ক, খ, গ, ঘ, ঙ, চ। এইভাবে তোমরা এই বিষয়বস্তু মুখস্থ করে এখান থেকে এই 3খানা প্রশ্ন অবশ্যই অনায়াসে করতে পারো। আর যে 3খানা প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।